হ্যালো, ভালো আছিস তো সব? হুম। পরীক্ষা হবে তো আজকে, তো ভালো করে দিস। আগের অঙ্কগুলো সব প্র্যাকটিস করলেই সব ঠিক পেরে যাবি, না করলে পারবি না। দেখিস কি করবি। ঠিক আছে, চলো আজকের ক্লাস বিবিধ প্রশ্ন 8। বিবিধ প্রশ্ন 8 অঙ্কে চলে যাচ্ছে। 1 নম্বরে আছে 7, 8, 6 গুণ 83 যোগ 7, 8, 6 গুণ 17। এটা আমরা সাধারণত তোমরা করলে কি করবে, এটা গুণ করবে, এটা গুণ করবে, দিয়ে যোগ করবে। দেখো আমি তা করছি না, কিন্তু আমি একটু অন্য করছি। আমি করছি এই যে দুটো সেম আছে, এইটা আর এটা দুটোতেই একই আছে, এইটা প্রথমে লিখব, দিয়ে গুণ চিহ্ন দেবো, দিয়ে ব্র্যাকেট দেবো, দিয়ে বাকি যে সংখ্যা দুটো থাকলো এই দুটো যোগ করে দেবো। ঠিক আছে, সমান হবে 7, 8, 6 গুণ এই দুটো যোগ করলে হয় 100। দেখো কেমন সহজ হয়ে গেল। 7, 8, 6, 0, 0, যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে শেষে দুটো শূন্য হয়, তাহলে এটা হয়ে যাবে 7, 8, 6, 0, 0। ঠিক আছে। 2 নম্বরে আছে 18 পূর্ণ 2/5 এর নিকটতম পূর্ণ সংখ্যা ড্যাশ। ভালো করে দেখো, 18 পূর্ণ 2/5, এই 18 পূর্ণ 2/5টা 18 আর 19-এর মাঝে অবস্থিত। 18 পূর্ণ 2/5টা 18 আর 19-এর মধ্যে কোনো একটা জায়গায় অবস্থিত, মানে 18 থেকে বড়, 19-এর থেকে ছোট। এটাকে এক কাজ করো, 5টা ভাগে ভাগ করো, যেহেতু নিচে 5 আছে 5টা ভাগে ভাগ করবো। 1, 2, 3, 4, 5, 5টা ভাগে ভাগ করলাম। এবার 2/5 মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে 2/5, তাহলে এইটা হচ্ছে 18 পূর্ণ 2/5। এবার তুমি পরিষ্কার দেখো, বুঝতে পারছো যে কোনটা কাছে, 18 না 19, তাহলে 18টা হচ্ছে কাছে। এখানে দুদিক, এটা 3টে ঘর, তাহলে এইটা কাছে হবে। তাহলে এর নিকটতম পূর্ণ সংখ্যা হচ্ছে 18। এর নিকটতম পূর্ণ সংখ্যা হচ্ছে 18। 2 নম্বর হলো। 3 নম্বরে যাও। 3 নম্বর আছে 3টি মৌলিক সংখ্যার গসাগু। তিনটি মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। 3টে মৌলিক সংখ্যার গসাগু কি হবে? 3টে মৌলিক, যে কোনো মৌলিক সংখ্যার গসাগু, 2, 3, 4, 5টা যাই বলো, তাদের মৌলিক, সেগুলো যদি মৌলিক সংখ্যা হয় তাদের গসাগু সবসময় 1 হবে। তাদের গসাগু সবসময় 1 হবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর আছে একটি বৃত্তের কেন্দ্রের সংখ্যা, একটি বৃত্তের কেন্দ্রের সংখ্যা, যে কোনো বৃত্তের কেন্দ্র একটাই হয়, 1। যে কোনো বৃত্তের কেন্দ্রের সংখ্যা 1, যে কোনো বৃত্তের, সে বৃত্ত বড় হোক ছোট হোক যেমনই হোক, তার কেন্দ্র কিন্তু সেই একটাই হবে। তাহলে বৃত্তের কেন্দ্রের সংখ্যা হচ্ছে 1। 5 নম্বরে আছে 180 ডিগ্রি ড্যাশ কোণ। 180 ডিগ্রি একটি ড্যাশ কোণ, সরল কোণ। 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। ঠিক আছে। 6 নম্বরে হচ্ছে 5 টাকার 3/4 অংশের সঙ্গে কত যোগ করলে 4 টাকার 5/4 অংশ হবে। 5 টাকার 3/4 অংশের সঙ্গে
কত যোগ করলে 4 টাকার 5/4 অংশ হবে? তাহলে 5 টাকার 3/4 অংশ সমান কত বের করো? 5 টাকার 3/4 অংশ সমান হচ্ছে 500 গুণ 3/4 সমান হচ্ছে 375 পয়সা। আর এদিকে কি আছে? আরেকটা আছে 4 টাকার 5/4 অংশ। 4 টাকার 5/4 অংশ সমান হচ্ছে 400 গুণ 5/4 পয়সা। 4 4 কেটে দাও, সমান হচ্ছে 500 পয়সা। এবার এই পয়সার সঙ্গে কি যোগ করলে এই পয়সা হবে? তাহলে 500 বিয়োগ 375 সমান হচ্ছে 125 পয়সা সমান হচ্ছে 1 টাকা 25 পয়সা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অতএব 1 টাকা 25 পয়সা যোগ করলে 4 টাকা 5/4 অংশ হবে। এটা হলো আমাদের অ্যান্সার। এই 6 নম্বর। এবার চলো আমরা 7 নম্বরে যাব। 7 নম্বরে কি আছে? দুটি সংখ্যার যোগফল 4 পূর্ণ 1/6। দুটি সংখ্যার যোগফল 4 পূর্ণ 1/6 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি কি কি? তাহলে যখনই এরকম গুণের অঙ্ক থাকে তখন কি করতে হয়? আমাদের ধরে নিতে হয় একটা। তাহলে ধরিলাম একটি সংখ্যা সমান হচ্ছে 1 গুণ, আর অপরটি সমান হবে কত গুণ? 3 গুণ বলেছে। দিয়ে দিলে কি করতে হয়? মোট করতে হয়, যোগ, যেহেতু মোট যোগফল দিয়ে দেওয়া আছে। এই গেল। এইবার এইটা মানেই হচ্ছে 4 পূর্ণ 1/6। তাহলে অতএব 4 গুণ সমান 4 পূর্ণ 1/6। তাহলে 1 গুণ সমান কত? 25/6 ভাগ 4 সমান হচ্ছে 25/6 গুণ 1/4 সমান হচ্ছে 25/24 সমান 1 পূর্ণ 1/24। নেক্সট পেয়ে যাচ্ছি আমি। তাহলে অতএব একটি সংখ্যা সমান হচ্ছে 1 পূর্ণ 1/24। অতএব একটি সংখ্যা সমান 1 পূর্ণ 1/24 এবং অপরটি সমান হবে 25/24 গুণ 3। 3 8/24 সমান হচ্ছে 25/8 সমান 3 পূর্ণ 1/8 হলো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অতএব সংখ্যা দুটি এক পূর্ণ 1/24 এবং 3 পূর্ণ 1/8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গেল 7 নম্বর। এবার আমি যাব 8 নম্বরে। 8 নম্বর আছে 105 টাকা 120 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করার সময় দেখা গেল প্রত্যেক ছেলে 1 টাকা এবং প্রত্যেক মেয়ে
50 পয়সা করে পেল। মেয়ের সংখ্যা কত? 105 টাকা 120 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করার সময় দেখা গেল প্রত্যেক ছেলে 1 টাকা এবং প্রত্যেক মেয়ে 50 পয়সা করে পেল। তাহলে মেয়ের সংখ্যা কত? এখানে যদি সবগুলোই ছেলে হয়, মানে যদি ধরিলাম যদি 120 জনই ছেলে হয়, তবে মোট টাকা লাগে 120 গুণ 1 সমান হচ্ছে 120 টাকা। কিন্তু আমাদের 120 টাকা লাগেনি, কম লেগেছে। কিন্তু টাকা কম লেগেছে সমান হচ্ছে 120 বিয়োগ 105 সমান হচ্ছে 15 টাকা। 15 টাকাকে আমি পয়সায় কনভার্ট করে নিচ্ছি, সমান হচ্ছে 1500 পয়সা। এই যে কারণ এত টাকা কম লেগে লাগলো কেন না, কারণ প্রত্যেক মেয়ে কম পায় সমান 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা বিয়োগ 50 পয়সা সমান হচ্ছে 50 পয়সা। ছেলেরা 1 টাকা করে পায় আর মেয়েরা 50 পয়সা করে পায়, তাহলে মেয়েরা কম পাচ্ছে 50 পয়সা করে। এইবার তার জন্য মোট কত কম হয়েছে? 1500 পয়সা। তাহলে অতএব মেয়ের সংখ্যা সমান হচ্ছে 1500 ভাগ 50 সমান 30 জন। 1500 ভাগ 50 সমান 30 জন। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর লিখব, অতএব নির্ণেয় মেয়ের সংখ্যা 30 জন। এটা হচ্ছে অ্যান্সার। হলো, এটা গেল 8 নম্বর। এবার 9 নম্বরে কি আছে? 9 নম্বরে অনেকটা একই রকম অঙ্ক আছে। কি আছে? 22 টাকা 100 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করার সময় দেখা গেল প্রত্যেক ছেলে 25 পয়সা এবং প্রত্যেক মেয়ে 15 পয়সা করে পেল। 22 টাকা 100 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করার সময় দেখা গেল প্রত্যেক ছেলে 25 পয়সা এবং প্রত্যেক মেয়ে 15 পয়সা করে পেল। তাহলে মেয়ের সংখ্যা কত? একই রকম অঙ্ক। তাহলে প্রথমে কি লিখব? যদি 100 জনই ছেলে হয়, তবে মোট টাকা লাগে 100 গুণ 50, 100 গুণ 25 পয়সা করে। 100 গুণ 25 সমান হচ্ছে 2500 পয়সা। কিন্তু লেগেছে কত? কিন্তু লেগেছে সমান হচ্ছে 22 টাকা 2200 পয়সা। অতএব কম লেগেছে সমান কি? 2500 বিয়োগ 2200 সমান হচ্ছে 300 পয়সা। 300 পয়সা কম লেগেছে। কারণ কি? কারণ প্রত্যেক মেয়ে কম পায়
সমান হচ্ছে 25 বিয়োগ 15 সমান 10 পয়সা। প্রত্যেক মেয়ে কম পাচ্ছে কত করে? 10 পয়সা করে। অতএব মেয়ের সংখ্যা সমান হচ্ছে 300 ভাগ 10 সমান 30 জন। এটাতেও 30 জন হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় মেয়ের সংখ্যা 30 জন হলো। মেয়ের সংখ্যা 30 জন। এটা গেল 9 নম্বর। তাহলে 8 নম্বর আর 9 নম্বর একটা অনেকটা একই অঙ্ক, পুরোটাই একই অঙ্ক। এবার আমি যাব কত? 10 নম্বরে। 10 নম্বরে কি আছে? একজন লোকের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 7:6। একজন লোকের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 7:6। যদি তার মাসিক ব্যয় 7,200 টাকা হয় তবে তার বার্ষিক সঞ্চয় কত? তো বার্ষিক সঞ্চয় বের করতে গেলে আমাকে প্রথমে কিন্তু আয়টা জানতে হবে, মাসিক আয়। তাহলে মাসিক আয়টা বের করতে হবে। আমরা কিভাবে বের করব? যেহেতু আমার আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে, ওইখান থেকে আমাকে আয়টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? দেখো, লিখবো আয় ইজ টু ব্যয় সমান হচ্ছে 7:6। আয় ইজ টু ব্যয় সমান হচ্ছে 7:6। এইবার আমরা এটাকে লিখতে পারি, অতএব আয় বাই ব্যয় সমান হচ্ছে 7/6। এবার দেখো, এটা ইমপ্লাই সাইন দিচ্ছি। আয় কত বলে দেয় নাই, ব্যয় বলে দেওয়া আছে। তাহলে আয়টা আই লিখবো, ব্যয়ের জায়গায় লিখবো 7,200 সমান হচ্ছে 7/6। এবার আমরা কি করি? কোনাকুনি গুণ। তাহলে 6 গণিত আয় সমান 7 গণিত 7,200। তাহলে দেখো, আয় সমান পেয়ে যাব 7 গণিত 7,200/6। 6 কেটে দাও, এটা সমান হচ্ছে 8,400 টাকা। 8,400 টাকা। তাহলে আয় পেয়ে গেছি, ব্যয় বলে দেওয়া আছে। তাহলে আমরা সঞ্চয় বের করতে পারবো এখান থেকে। এখানে আমরা লিখবো অতএব 1 মাসের সঞ্চয়। অতএব মাসিক সঞ্চয় 1 মাসের সঞ্চয় সমান হচ্ছে 8,400 বিয়োগ 7,200 সমান হচ্ছে 1,200 টাকা। 8,400 বিয়োগ 7,200 সমান হচ্ছে 1,200 টাকা। এবার আমার কি আছে? এটা হচ্ছে মাসিক সঞ্চয়, আমার চাই বার্ষিক সঞ্চয়। তাহলে 12 মাসের সঞ্চয় হচ্ছে 1200 গুণ 12 সমান 1,4,4,0,0 টাকা। এটা হচ্ছে তার 12 মাসের সঞ্চয়। তাহলে আমরা লিখব, অতএব নির্ণয় তার বার্ষিক সঞ্চয় 1,4,4,0,0 টাকা। এটা হলো অ্যান্সার। হ্যালো, এটা হচ্ছে 10 নম্বর। এবার 11 নম্বর করব। 11 নম্বর আছে, একটি দুর্গে
2400 জন সৈন্যের 40 দিনের খাদ্য ছিল। একটি দুর্গে 2400 জন সৈন্যের 40 দিনের খাদ্য ছিল। কি হয়েছে তারপর? 12 দিন পর সেখানে আরো 800 জন সৈন্য যোগ দিয়েছে। 12 দিন পর সেখানে আরো 800 জন সৈন্য যোগ দিয়েছে। তাহলে ওই যে বাকি খাদ্যটা থাকলো তাতে সকলের কতদিন চলবে? তাতে সকলে কতদিন চলবে? তাহলে কি করব আমরা? প্রথমেই করব যে 2400 জনের চলে, 2400 জনের চলে। দেখো 40 দিনের খাদ্য ছিল, 12 দিন খাওয়া হয়ে গেছে, সমান হচ্ছে 28 দিন। 2400 জনের চলে 28 দিন। এবার কি ঐকিক নিয়ম, একজনের চলে 28 গুণ 2400। এবার কি 2400 জন আমার ছিল, আরো 800 জন এসেছে, তাহলে 3200 জন হয়েছে। তাহলে এতজনের চলবে 28 গুণ 2400 বাই 3200 দিন। এই শূন্য কেটে দিলাম। 8 4 32, 8 3 24, 4 কেটে দাও, 28 কেটে 7 লেখো, সমান হচ্ছে 21 দিন। তাহলে আমরা অ্যান্সার লিখবো, অতএব নির্ণেয় বাকি খাদ্যে সকলের 21 দিন চলবে। এটা হলো অ্যান্সার আমাদের। এটা হলো 11 নম্বর। 12 নম্বরে কি আছে দেখো। 12 নম্বরে বলেছে 4,455 টাকা, 4000 নয়, 455 টাকা অমল ও কমলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? কি বলেছে? 455 টাকা অমল ও কমলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? অনুপাত বলে দিয়েছে আর মোট টাকাটা বলে দিয়েছে। অনুপাতটা বলে দিয়েছে আর মোট টাকাটা বলে দিয়েছে। তাহলে অমল ইজ টু কমল সমান হচ্ছে 3:4। অমল ইজ টু কমল সমান হচ্ছে 3:4। এবার যেহেতু মোট টাকা বলে দিয়েছে, তাহলে আমাদের মোট অনুপাত বের করতে হবে। মোট অনুপাত সমান হচ্ছে 3 যোগ 4 সমান 7 হলো। তাহলে অমল কি পাবে? অমল পাবে 7 ভাগের 3 ভাগ, মানে 3/7। অমল পাবে 7 ভাগের 3 ভাগ, মানে 3/7 ইন্টু যত টাকা আছে তত। এটা কেটে দাও, সমান হচ্ছে 195 টাকা। আর কমল কি পাবে? কমল পাবে 7 ভাগের 4 ভাগ ইন্টু যত টাকা আছে তত। এটা কেটে দাও, 65। এটা হবে 260 টাকা। ঠিক আছে? তাহলে অ্যান্সার কি? অতএব নির্ণেয় অমল পাবে 195 টাকা এবং কমল পাবে
260 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 12 নম্বর। 13 নম্বরে কি আছে? 13 নম্বরে আছে কত টাকা বার্ষিক 5% সুদের হারে ধার দিলে 2 বছরে 75 টাকা সুদ পাওয়া যাবে। কত টাকা বার্ষিক 5% সুদের হারে ধার দিলে 2 বছরে 75 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এখানে কি? এখানে সুদের হার বলে দেওয়া আছে, সময় বলে দেওয়া আছে, সুদ বলে দেওয়া আছে, আসল বের করতে হবে। তাহলে আমরা কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখি। এখানে দেওয়া আছে সুদের হার, সুদের হার, সুদের হার বলছে 5%। সময় দেওয়া আছে কি? সময় সমান হচ্ছে 2 বছর। আর সুদ দেওয়া আছে কত? 75 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি? আসল। আসল সমান হচ্ছে সুদ গণিত 100 বাই সুদের হার গণিত সময়। সুদ গণিত 100 বাই সুদের হার গণিত সময়। তাহলে সুদ হচ্ছে 75 গুণ 100, নিচে সুদের হার হচ্ছে 5 গুণ 2, এটা কেটে দিলে হবে 15, এটা কেটে দিলে হবে 50, সমান 750 টাকা। তাহলে অতএব নির্ণয় 750 টাকা ধার দিলে 75 টাকা সুদ পাওয়া যাবে। এটা হলো আমাদের অ্যান্সার। হয়েছে? এটা হয়ে গেল 13 নম্বর। এবার আছে 14 নম্বর। 14 নম্বরে আছে সরল। 14 নম্বরে কি আছে? 14 নম্বরে আছে সরল। কি আছে? 1 পূর্ণ 1 2 তৃতীয় বন্ধনী 3 পূর্ণ 1 2 ভাগ 2 পূর্ণ 1 3 দ্বিতীয় বন্ধনী 4 পূর্ণ 1 4 ভাগ প্রথম বন্ধনী যোগ 2 যোগ 3 পূর্ণ 2 3। প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন আমরা কি লিখব? পরের লাইনে আগে সবগুলো ভেঙে নেব। এটা হবে 3 2 তৃতীয় বন্ধনী 7 2 ভাগ 7 3 দ্বিতীয় বন্ধনী 17 4 ভাগ প্রথম বন্ধনী। এটা আমরা করে দিতে পারি, ঠিক আছে? করে দেখিয়ে দিচ্ছি। প্লাস 11 3 প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন লিখব কি? 3 2 তারপর তৃতীয় বন্ধনী 7 2 ভাগ 7 3 দ্বিতীয় বন্ধনী 17 4 ভাগ প্রথম বন্ধনী নিচে 3 উপরে হবে 6 যোগ 11 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। চলো নেক্সট পেজ। পরের লাইন 3 2 তৃতীয় বন্ধনী 7 2 ভাগ 7 3 দ্বিতীয় বন্ধনী পর আছে 17 4 ভাগ 17 3 হয়ে যাবে 17 4 ভাগ 17
3, তৃতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। পরের লাইন দেখো, 3-এর 2 তৃতীয় বন্ধনী, 7-এর 2 ভাগ 7-এর 3 দ্বিতীয় বন্ধনী, 17-4 গুণ 3-এর 17, 17 কেটে দাও। পরের লাইন চলে এসো, পরের লাইনে আছে 3-এর 2 তৃতীয় বন্ধনী, 7-এর 2 ভাগ 7-এর 3, এর কোনো চিহ্ন নেই মানে এর 3-এর 4, এর তৃতীয় বন্ধনী ক্লোজ। হলো। পরের লাইন কি, 3-এর 2 তৃতীয় বন্ধনী, 7-এর 2। এবার নিয়ম কি, ভাগের নিয়ম হচ্ছে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায়, উল্টে যায়। এবার ভাগের পরে যদি এর থাকে তাহলে সেটাও উল্টে যায়। 4-এর 3, 3 কেটে দাও, 7 কেটে দাও, 2 দিয়ে 4 সমান দেওয়া হবে 3-এর 2 গুণ 2 বা এর 2, এখানে এর লিখতে পারো, এরই লিখে দিলাম, 2 কেটে দাও সমান 3। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্তই ছিল। এতক্ষণ নিশ্চয়ই তোমরা করে ফেলেছো, যেগুলো করেছো সেগুলো এবার দেখো, মেলাও, কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো, ভুলগুলো ঠিক করে নেবে। ঠিক আছে, এরপর আবার তো তোমাদের আজকে এক্সামের সিট দেওয়া হবে, সেগুলো করবে, অ্যান্সারটা পরের দিন দিয়ে দেওয়া হবে, সেখান থেকে মিলিয়ে নেবে, দেখবে কে কত নাম্বার পেলে, নিজেরাই ঠিক করে নেবে। ঠিক আছে, তো চলো আপাতত এই পর্যন্তই থাকলো। আবার কি হবে পরের ক্লাস, ততদিন পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ওকে।